তিনতলার ছাদটা যেন গোটা পৃথিবীর ইহলোকের বাইরে চলে এসেছে। আবার আবার খিলখিলিয়ে হাসি শোনা যাচ্ছে খুব খুব কাছ থেকে, যেন কোনো বাচ্চা কিছুতে ভীষণ রকম আমোদ পেয়ে আড়াল থেকে হেসে চলেছে। সে হাসি সুবর্ণর সারা শরীরকে কাঁপিয়ে দিচ্ছে। সুবর্ণর স্থির দৃষ্টি সামনের দিকে। একটা সাদা মোড়ক বাঁকা নখ নিয়ে এক পা করে এগিয়ে আসছে সুবর্ণর দিকে। যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে সুবর্ণর উপর, আর তারপর কি হবে তা ভাবার ক্ষমতা নেই সুবর্ণর। পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে। শরীরের সমস্ত ক্ষমতা এক করে উঠে দাঁড়ালো সুবর্ণ। দৌড় দৌড়, সুবর্ণ দৌড়চ্ছে। পিছনে শুনছে ডানা ঝটপট শব্দ। নিশ্চয়ই মোড়কটা তেড়ে আসছে ঝাঁপিয়ে পড়বে বলে। আরো জোরে দৌড়ে সুবর্ণ। এ দৌড় বুঝি শেষ হবার নয়। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রেত ভাণ্ডারের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত। গত সপ্তাহে আপনারা শুনেছেন অর্পিতা চ্যাটার্জির লেখা হাড়হিম করা ভৌতিক কাহিনী মোড়কের প্রতিশোধ এর দ্বিতীয় পর্বটি। আজকে আপনারা শুনতে চলেছেন এই কাহিনীর অন্তিম পর্বটি। তাই যারা এখনও প্রথম ও দ্বিতীয় পর্বটি শোনেননি তারা চ্যানেলে গিয়ে শুনে আসুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো প্রতিবারের মতো আজকেও গল্প পাঠে ও বিভিন্ন পুরুষ চরিত্রে আছি আমি কিশোর, আর আমার সাথে মহিলা চরিত্রে আছে সুজাতা। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক অর্পিতা চ্যাটার্জির লেখা হাড়হিম করা ভৌতিক কাহিনী মোড়কের প্রতিশোধ এর অন্তিম পর্বে। ওদিকে ইউনিয়ন রুমের ভয়ঙ্কর ঘটনার পর আজ দিন 15 হতে চলল সুভাষ বাড়ি থেকে বেরোয়নি। একমাত্র ক্লাসমেট নীলাঞ্জন ভাদুরী মাঝে মধ্যে সুভাষের বাড়ি যায়। একমাত্র এই ছেলেটির সাথেই সুভাষের কিছুটা বন্ধুত্ব তৈরি হয়েছে। অবশ্য নীলাঞ্জন যেচে পড়ে বন্ধুত্ব না করলে বোধহয় সেটা হতো না। আজ নীলাঞ্জনের হাত ধরে হাউ হাউ করে কেঁদে ফেলল সুভাষ। হাতটা চেপে ধরে বলল, কিন্তু আমার টুকুস তো ফিরবে না রে। আমার বোন তো ওকে খুব ভালোবাসতো, আর আমিও। নীলাঞ্জনের মুখে যুদ্ধজয়ের হাসি। সুভাষের কাঁধ দুটো ধরে ঝাঁকিয়ে বলল, শোন সুভাষ, যা খবর পেয়েছি মাথা ফেটে সে আপাতত হাসপাতালে। এতটা হবে অবশ্য ভাবিনি, কিন্তু যা হয়েছে সেটা ওর কর্মফল ছিল। আমি প্রথম থেকে তককে ছিলাম, ওই 20 মাইলের দুর্বল জায়গা খুঁজে বের করব। আর নীলাঞ্জন যা একবার ঠিক করে তা করেই ছাড়ে, বুঝলি? এই নীলাঞ্জন হলো ফার্স্ট ইয়ারের সেই ছেলেটি যাকে সুবর্ণরা জোর করে মাদক খাইয়ে ব্রা আর স্কার্ট পরিয়ে গোটা কলেজের ছেলে মেয়েদের সামনে নাচতে বাধ্য করেছিল। নীলাঞ্জনের দোষ বলতে ছিল ও দারুণ সুদর্শন, এবং ফার্স্ট ইয়ারের যে মেয়েটিকে সুবর্ণর মনে ধরেছে সেই মেয়েটির আবার নীলাঞ্জনকে মনে ধরেছে। আর এটাই সুবর্ণকে খেপিয়ে তুলেছে নীলাঞ্জনের উপর। তাই সেদিন জোর করে কড়া মাদক খাইয়ে ওরা গোটা কলেজের সামনে ওইভাবে হ্যারাস করে নীলাঞ্জনকে। নীলাঞ্জন বাবা মার বড্ড আদুরের ছেলে। বাবা মায়ের বিয়ের প্রায় 10 বছর পর অনেক সাধ্য সাধনা, অনেক ডাক্তার, ওষুধ ইত্যাদির পর নীলাঞ্জন জন্মায়। ফলে আদর পেয়েছে খুব, আর জেদটাও তেমনি হয়েছে। একটা রাজা মহারাজা ব্যাপার মেজাজের মধ্যে। এহেন নীলাঞ্জন ওর সাথে ঘটা এই ঘটনাটা যে হজম করবে না সেটাই স্বাভাবিক। সেদিন থেকে নীলাঞ্জন ছায়ার মতো অনুসরণ শুরু করে সুবর্ণকে। সুবর্ণর সমস্ত প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট নোট করতে থাকে। ওর ওই গতিবিধি ঘুণাক্ষরেও টের পায় না কেউ। যেদিন টুকুসকে তুলে আনে সুবর্ণর চেলারা,
সেদিনও নীলাঞ্জন সুবর্ণকে ফলো করেছিল। তাই সুবর্ণর চেলারা যে একটা বস্তায় করে কিছু নিয়ে এসে সুবর্ণর বাড়িতে ঢুকেছিল সেটাও ও দেখেছিল, তবে বস্তায় কি আছে সেটা বুঝতে পারেনি। পরের দিন ইউনিয়ন রুমে সুভাষের সাথে ঘটে যাওয়া ঘটনা জানতে পেরে সবটা মিলিয়ে নেয়, আর তখনই ঠিক করে ফেলে এই জানোয়ারের অধম সুবর্ণকে উচিত শিক্ষা দেবার উপায়টা। ততদিনে নীলাঞ্জন জেনে গেছে সুবর্ণ অন্ধকারে ভয় পায়। রাতের বেলা হালকা আলো না জ্বালিয়ে রাখলে ঘুম হয় না সুবর্ণর। ব্যাস, গাড়ির হাতল কিংবা জিমের টাওয়েলে রক্ত পালক মাখানোর ব্যাপারটা মোটা টাকার বিনিময়ে কলেজেরই একটা মাদকখোর ছেলে করে দিয়েছিল। মুরগি কাটার দোকানের অভাব নেই, টাকা দিলে নাকি বাঘের দুধ অবধি মেলে। রক্তমাখা মুরগির পালক পাওয়া আর কি এমন কঠিন কাজ? জিমন্যাস্টিক মেডেল প্রাপ্ত নীলাঞ্জনের কাছে দোতলায় ওঠা, কার্নিশ বেয়ে বাথরুমের ভিতর বা বাড়ির এখানে ওখানে কিংবা দোতলায় জানলার কাছে গিয়ে ঘরের ভিতরে হাত ঢুকিয়ে মুরগির রক্তমাখা পালক ছুঁড়ে ফেলা, আর অন্ধকারে জানলার ওপাশে দাঁড়িয়ে মোবাইল থেকে মুরগির ডাক বাজানোটা কোনো কঠিন কাজই ছিল না। শুধু ঠিক সময়ে সুবর্ণদের বাড়ির কারেন্টের কানেকশন অফ করার কাজটা একটু কঠিন ছিল, কিন্তু সেটা যে যথাযথভাবেই করতে পেরেছে তা তো দেখাই গেছে। বিজয়ীর হাসি নীলাঞ্জনের মুখে। এতদিনে শোধটা নিতে পেরেছে সে। যা ভয় পেয়েছে সুবর্ণ, তাতে করে ওর সব রোয়াব ফুস হয়ে যাবে এবার। জোরের সাথে কথাগুলো বলল নীলাঞ্জন। সুভাষের বুকের ভিতর থেকে একটা গভীর শ্বাস বেরিয়ে এলো। টুকুসের সে নুপুর পরা একটা ছবি মোবাইলে বের করে দেখিয়ে বলল, জানিস নীল, এই ছোট্ট নুপুর ওর পায়ে সবসময় থাকতো, ওকে বুনু দিয়েছিল। সেইটাই সেদিন আমার হাতে গুজে দিয়েছিল কসাই সুবর্ণ। আমার পড়ার টেবিলের উপরেই রেখেছিলাম জানিস। 2 দিন আগেও দেখেছিলাম, কোথায় গেল যে খুঁজেই পাচ্ছি না। টুকুস যখনই হাঁটতো টুং টুং শব্দ হতো। বলতে বলতে আবারও গলা ভারী হয়ে এলো সুভাষের। কোথায় আর যাবে, মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে খোঁজ, পেয়ে যাবি। জোরালো বিশ্বাসের সাথে কথাগুলো বলল নীল। মুখে তার প্রশান্তির হাসি খেলা করছে। জানোয়ার ছেলেটা মেঝেতে পড়ে মাথা ফাটাবে এটা প্ল্যান ছিল না, কিন্তু যা হয়েছে বেশ ভালোই হয়েছে। নীলাঞ্জন খুব খুশি আজ। কিন্তু মানুষ যা ভাবে সবসময় সেটা তেমনটা হয় না। রাত প্রায় 11টা নাগাদ ইলেকট্রিক অফিসের ছেলেটি এসে অনেক হাঁকডাক করেও যখন সাড়া পেল না, তখন নিজেই মিটার বক্সের ঘরে ঢুকে কানেকশনটা ঠিক করে ফিরে যাচ্ছিল। এমন সময় একটা গুঙ্গানের আওয়াজ শুনে তাকিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় সুবর্ণ কোনো মতে এগিয়ে আসছে। এক হাত দিয়ে কপালটা চেপে রেখেছে, সেখান দিয়ে রক্ত ঝরছে। হতভম্ব ছেলেটির কাছে কোনো মতে পৌঁছেই আবার জ্ঞান হারায় সুবর্ণ। তার 2 দিন পর হসপিটাল থেকে 4খানায় স্টিচ মাথায় নিয়ে সুবর্ণ বাড়ি ফিরেছে। ওই ইলেকট্রিকের ছেলেটি তাকে হাসপাতালে ভর্তি করেছিল। ডাক্তারদের অবশ্য বক্তব্য, কপালের আঘাতের তুলনায় কোনো কারণে প্রচণ্ড ভয় পেয়েই সুবর্ণ জ্ঞান হারিয়েছিল। শারীরিক দুর্বলতা আঘাত ততটাও না। এদিকে বাড়ি ফিরে অবধি সুবর্ণ অদ্ভুত শান্ত হয়ে আছে। যে সুবর্ণ কিছুতেই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে চাইছিল না, আজ সকালে ভিজিটিং আওয়ারে মৈনাক দেখা করে আসার পরেই সেই সুবর্ণ বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে ওঠে। মৈনাক হলো যাকে বলে সুবর্ণর ডান হাত। দেখতে শুনতে, কথাবার্তায়, বেশভূষায়, এক কথায় মোস্তান বলতে যে আদর্শ চেহারার কথা মাথায় আসবে, মৈনাক একদম সেরকম। মৈনাক সুবর্ণকে শুধু জানিয়েছে ওই রাতে কেবলমাত্র সুবর্ণদের বাড়িতেই কারেন্ট চলে গেছিল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুবর্ণদের বাড়ির ইলেকট্রিক কানেকশনটি কেউ মিটার ঘরে ঢুকে বন্ধ করে দিয়েছিল।
মনে সন্দেহ হওয়ায় সুবর্ণ বাড়ির চারিদিক ভালো করে খুঁজে দেখতে গিয়েই মৈনাক আবিষ্কার করে সুবর্ণ বাড়ির দোতলার বেডরুম বরাবর নিচের জমিতে সিগারেটের টুকরো। আর ওই ব্র্যান্ডেড সিগারেট সুবর্ণ খায় না, আর সুবর্ণর বাড়ির অন্য কেউ তো ধূমপানই করে না। আর সবচেয়ে বড় কথা, গলির মোড়ের চায়ের দোকানে কাজ করা বাচ্চাটা বলেছে ও মাঝে মাঝেই একটা লোককে সুবর্ণর বাড়ির বাগানে ঢুকতে দেখেছে, কিন্তু লোকটি নিজের মুখ রুমাল দিয়ে বেঁধে রাখত। সে কেমন দেখতে সে বর্ণনা দিতে পারেনি বাচ্চাটি। অতএব সুবর্ণ বুঝতে পেরেছে ভয়ানক ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে সে। রাগে লজ্জায় সুবর্ণ ফুঁসছে। এসব কিছু যে সুভাষ করাচ্ছে সেটা নিয়ে সুবর্ণর মনে আর কোনো সন্দেহ নেই। সুবর্ণ হাসপাতালে ঢোকার দুদিন পর থেকেই, মানে এই গত দুদিন, সুভাষ আবার কলেজে যাওয়া শুরু করেছে। ও কি ভেবেছে ভূতের ভয় দেখিয়ে সুবর্ণকে শেষ করে দেবে ও? বিড়বিড় করে সুবর্ণ। আজ কলেজে ফেস্ট, আমি বাড়িতে শুয়ে আর তুই কলেজে মস্তি করছিস, তাই না? কর কর, আজই শেষ দিন। একটা ঠান্ডা হাসি খেলে যায় সুবর্ণর ঠোঁটে। তারপর খুব একটা নিশ্চিত হয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। বিকেল নাগাদ মৈনাক আসতেই ওকে নিয়ে ছাদে উঠে যায় সুবর্ণ। চাপা গলায় জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো? মৈনাক ব্যাগের মধ্যে থেকে একটা বড় হুইস্কির বোতল বের করে বলে, তবে আর বলছি কি বস, বীরু আমার খাস লোক। টাকাটাও যেমন গুনে নেয়, কাজটাও ঠিক তেমনভাবেই নিখুঁত করে। আর আগে 7টা মার্ডার করেছে, সবকটা সিম্পল রোড অ্যাক্সিডেন্ট বলে পুলিশের খাতায় লেখা। আজ ছোকরার ফেস্ট থেকে বেরিয়ে শুধু বড় রাস্তায় ওঠার অপেক্ষা, ব্যাস। কোথা থেকে যে একটা লরি এসে পিষে দেবে বলেই একটা খ্যাকখ্যাকে বিশ্রী হাসিতে আশপাশ ভরিয়ে তুলল মৈনাক। কিন্তু সুবর্ণর মুখে হাসি নেই। আগে কাজটা মিটবে, তারপরে হাসবে সে। কড়া গলায় জিজ্ঞেস করল, কিন্তু সেটা কখন? মৈনাক ততক্ষণে 2টো পেগ বানিয়ে ফেলেছে। একটা গ্লাস সুবর্ণর দিকে এগিয়ে দিয়ে বলল, গুরু, পয়সা যখন ঢেলে আমায় খুশি করেছ, তখন তোমাকে খুশি করার দায়িত্ব আমার। এই মালটা শুধু বড় রাস্তায় আসুক একবার, আর কাজ হলেই সাথে সাথে বীরু ফোন করে দেবে আমায়। ততক্ষণ বলে সুবর্ণর ধরা গ্লাসে নিজের গ্লাস ঠেকিয়ে কয়েক ঢোক নিজের পেকটা শেষ করে দিল। মৈনাকের একটাই সমস্যা, মদ পেলে আর কিছু চায় না। আর আজ সুবর্ণর থেকে মোটা টাকার কাজ পেয়ে এমনিতেই তার মেজাজে খুব ফুর্তি এখন। উৎকণ্ঠিত সুবর্ণ নিজের গ্লাসে চুমুক দিল। একটা অঙ্ক কেবল মেলেনি তার। বাকি সব যদি কারোর পরিকল্পনা মাফিক হয়েও থাকে, সেই রাতে ঘাড়ের মধ্যে ঠান্ডা নিঃশ্বাস আর ঝটপট ডানার শব্দ, এগুলো কারোর পক্ষে পরিকল্পনা করে করা সম্ভব নয়। নাকি গোটাটাই প্রচণ্ড ভয়ে সুবর্ণর মস্তিষ্কের ধারণা মাত্র। ভাবতে ভাবতেই গ্লাসে হালকা চুমুক দিল। যা করতে হবে খুব ঠান্ডা মাথায়। কখন যে খবরটা পাবে সুভাষের বডিটা রাস্তার পিচের সাথে মিশে গেছে, এ অপেক্ষা আর সহ্য হচ্ছে না। কতক্ষণে যে বীরু ফোন করে সুখবরটা দেবে। প্রবল উৎকণ্ঠা ছটফটানির মধ্যে দিয়েই 2 ঘন্টা কেটে গেল। মৈনাকের হুঁশ প্রায় নেই বললেই চলে। এর মধ্যেই প্রায় আধ বোতলের বেশি হুইস্কি একাই শেষ করে ফেলেছে। সুবর্ণর চোখটাও একটু লাল হয়েছে, হালকা একটা নেশা জমেছে। কিন্তু যথেষ্ট সজাগ সে। শুধুমাত্র একটা ফোনের জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে সুবর্ণ। নেশা চড়ে যেতে পারে বুঝেই ও আর এক প্যাক বানাচ্ছে না নিজের জন্য। তাছাড়া সূর্যাস্ত হয়ে গেছে, অন্ধকার হয়েছে। এইবার ছাদ থেকে নিচে নামতে হবে।
মৈনাক নিচে চল। বলেই টলমল পায়ে উঠে দাঁড়ালো সুবর্ণ। আর তখনই মৈনাকের ফোনটা বেজে উঠল। কিন্তু কে ফোন ধরবে? মৈনাক তো নেশায় একদিকে কাত হয়ে পড়ে বিড়বিড় করে কিসব বকে যাচ্ছে। তাড়াতাড়ি করে সুবর্ণই ফোনটা ধরলো। ধরতেই এপাশ থেকে বাংলা হিন্দি মেশানো ভাষায় হাউ হাউ করতে করতে একটা লোক যা বলল তার সারমর্ম করলে এটাই দাঁড়ায় যে ছোকরা আধ ঘন্টা আগে কলেজ থেকে বেরিয়ে বড় রাস্তা ধরে বাড়ি ফিরছিল। প্ল্যান মতো বীরুও লরিটা নিয়ে বড় রাস্তা ধরে এবং ঠিক মোড়টা বাঁক নেবার জায়গায় প্ল্যান মতো ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ হারানোর নাটক করতে যায়। ছেলেটা তখনই একদম লরির সামনে, কোনো চান্স নেই ওর বাঁচার। কিন্তু ঠিক তখনই কোথাও থেকে এক কোন পিল্লাই সাইজের মোড়ক লরির জানলা দিয়ে উড়ে এসে ধারালো নোক ঠোঁট দিয়ে বীরুর চোখ মুখ আঁচড়ে ক্ষত করে দেয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব বীরু সত্যি সত্যি লরির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সুবর্ণকে ধাক্কা মারার বদলে সোজা ল্যাম্পপোস্টে গিয়ে ধাক্কা মেরে দেয়। সুভাষের গায়ে আঁচড়টুকুও লাগেনি। আরও কিছু বলতে যাচ্ছিল বীরু, ফোনটা কেটে দিয়ে ধপ করে বসে পড়ল সুবর্ণ। মোরগ, বেল্লাই সাইজের সাদা মোরগ। ঠিক সেদিনের মতো ঠান্ডা শিহরিত বয়ে যায় মেরুদণ্ড বেয়ে। তাহলে যে মৈনাক বলেছিল সবটা সাজানো, আমাকে ভয় দেখানোর জন্য, সব ভূতটুত নেই। আর ঠিক তখনই ঠিক সেদিনের মতো একটা বাচ্চার খিলখিল হাসি খুব কাছ থেকে শুনতে পায় সুবর্ণ। সুবর্ণর গলা শুকিয়ে আসছে, জিভ ভারী হয়ে যাচ্ছে। কোনো মতে চাপা গলায় ডাকে, মৈনাক, এ মৈনাক, কিছু শুনতে পাচ্ছিস? এখানে কোথা থেকে বাচ্চা এলো? এ মৈনাক। জড়ানো জিভে মৈনাক বলে, বাচ্চা কই? আমি তো কোনো। মুখের কথা শেষ হবার আগে আচমকা মৈনাকের 6 ফুটের শরীরটা দুমড়ে বেঁকে কোনো এক ভয়াল অদৃশ্যে হ্যাচকা টানে শূন্যে উঠে যায়। ভেসে আসে কচি গলায় টেনে টেনে বলা ছড়ার লাইন। আর পর মুহূর্তেই শরীরটা শূন্য থেকে সবেগে আছড়ে পড়ে নিচের বাড়ির উঠোনে। গোটা বিষয়টা এত দ্রুত ঘটে যায় যে চিৎকার করার সময়টুকু পর্যন্ত পায় না মৈনাক। আর সুবর্ণ ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে চলত শক্তিহীন হয়ে পড়েছে। কোনো রকম দেওয়াল ধরে টলতে টলতে উঠে দাঁড়িয়েও ধপ করে বসে পড়ল। তার পাগুলো যেন আর তার ওজন বইবার ক্ষমতা রাখছে না। সামনের জমাট অন্ধকারের দিকে তাকিয়ে মরিয়া হয়ে উঠল সে। মৈনাক মরুগ্গে যা, সুবর্ণকে এক্ষুনি এই বাড়িটা ছেড়ে পালাতে হবে, না হলে ভাবতেই একটা হালকা টুংটুং শব্দ খুব কাছে শুনতে পাচ্ছে সুবর্ণ। আর তার সাথে কচি বাচ্চার গলায় অদ্ভুত হিসে হিসে টেনে টেনে বলা ছড়া কানে এলো তার। কোনো মতে শরীরের নিচের অংশটাকে ঘষতে ঘষতে প্রায় হামাগুড়ি দিয়ে ছাদের জানলা দিয়ে এগোতে থাকে সুবর্ণ। কিন্তু এ কি, ছাদের দরজাটা কোথায় গেল? এখানেও তো নেই। আতঙ্কে সুবর্ণ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে একটুও স্বর বেরোলো না। উল্টে একটা দম বন্ধ করা প্রবল কাশি শুরু হলো। কাশতে কাশতে সুবর্ণ টের পেল মুখের মধ্যে কিছু একটা উঠে আসছে। দম বন্ধ হয়ে আসছে সুবর্ণর। মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে টান মারতেই কফের সাথে হাতে উঠে এলো একদলা মোরগের পালক। এইবার একটা তীব্র আর্তনাদ বেরিয়ে আসলো সুবর্ণর গলা চিরে। কেউ বাঁচা! সুবর্ণর ঠিক সামনে এক পা করে এগিয়ে আসছে একটা বিরাট বড় ধবধবে সাদা রঙের মোরগ। ওর বাঁ পায়ে বাঁধা নুপুর থেকে টুংটুং শব্দটা যেন
আশেপাশের নিথর পরিবেশে মিশে এক অপার্থিব শীতল জগতের আহ্বান জানাচ্ছে। মোড়কটার চোখগুলো যেন এক নিদারুণ প্রতিহিংসার আগুনে হিংস্র অথচ স্থিরভাবে জ্বলছে। মোড়কটা ক্রমশ এক পা করে এগিয়ে আসছে। সুবর্ণ আবছা শুনতে পাচ্ছে ওর মায়ের গলা, যেন বহু দূর থেকে অন্য জগতের ওপার থেকে উদ্গ্রীব হয়ে ডেকে চলেছে। বাবু, দরজাটা দিয়ে রেখেছিস কেন? বাবু, কি হলো? বাড়ির পেছনে কি একটা ভারী জিনিস পড়ার আওয়াজ হলো, দেখ তো। খোল দরজাটা ময়নাক। এই ময়নাক, কি করছিস তোরা? দরজা খোল। কি রে? কিন্তু কোথায় দরজা? তিনতলার এই ছাদটা যেন গোটা পৃথিবীর ইহলোকের বাইরে চলে এসেছে। আবার আবার খিলখিলিয়ে হাসি শোনা যাচ্ছে খুব খুব কাছ থেকে, যেন কোনো বাচ্চা কিছুতে ভীষণ রকম আমোদ পেয়ে আড়াল থেকে হেসে চলেছে। সে হাসি সুবর্ণ সারা শরীরকে কাঁপিয়ে দিচ্ছে। সুবর্ণর স্থির দৃষ্টি সামনের দিকে। একটা সাদা মোড়ক বাঁকা নখ দিয়ে এক পা করে এগিয়ে আসছে সুবর্ণর দিকে। যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে সুবর্ণর উপর, আর তারপর কি হবে তা ভাবার ক্ষমতা নেই সুবর্ণর। পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে। শরীরের সমস্ত ক্ষমতা এক করে উঠে দাঁড়ালো সুবর্ণ। দৌড় দৌড়, সুবর্ণ দৌড়চ্ছে। পিছনে শুনছে ডানা ঝটপট শব্দ। নিশ্চয়ই মোড়কটা তেড়ে আসছে ঝাঁপিয়ে পড়বে বলে। আরও জোরে দৌড়ায় সুবর্ণ। এ দৌড় বুঝি শেষ হবার নয়। তিনতলার ন্যাড়া ছাদ থেকে সুবর্ণর শরীরটা উঠোনে পড়তে বেশিক্ষণ সময় নেয় না। মৈনাকের রক্তাক্ত স্থির শরীরের কিছুটা দূরেই আছড়ে পড়ল সে। বহু বছর আগে সুবর্ণর জেঠুকে মরে পড়ে থাকতে দেখা গেছিল যেভাবে, সুবর্ণ লাশটাও উঠোনের ঠিক সেখানেই সেভাবে পড়ে রইল। বিস্ফারিত খোলা চোখ, কানের বা পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছে গাঢ় কালচে লাল রঙের রক্তের ধারা। সেই সময় যদি কেউ বাড়ির ছাদের উপর থেকে তাকাতো তাহলে দেখতে পেত বছর 5 ফুলের মতো বা তার চেয়েও সুন্দর ছোট্ট একটি বাচ্চা মেয়ের আবছা ধোঁয়াটে অবয়ব। খোলা চুলে মুখ বাড়িয়ে আছে সে। তার কোলে রয়েছে একটি ধবধবে সাদা হৃষ্টপৃষ্ট মোড়ক। কান পাতলে শোনা যেত একটা অদ্ভুত হিসহিসে গলায় টেনে টেনে সুর করে বাচ্চাটি বলছে, শুনলেন অর্পিতা চ্যাটার্জির লেখা ভৌতিক কাহিনী মোড়কের প্রতিশোধ এর অন্তিম পর্বটি। কাহিনীটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি প্রতি সপ্তাহে শনিবারে ঠিক রাত 9:45 এরকম ভৌতিক কাহিনী নিয়ে চলে আসি। তো দেখা হচ্ছে আগামী শনিবারে ঠিক রাত 9:45 নতুন একটি ভৌতিক কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন প্রেত ভান্ডার চ্যানেলে।